আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নানা কৌশলে মাঠে জামায়াত। এদিকে নারীর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, মুসলিম চিকিৎসককে নাগরিকত্ব দিল না জার্মানি। থাকছে প্রাথমিকে ৩০,০০০ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আরও থাকছে মাহমুদুর রহমান মান্নার উপর হামলার অভিযোগ। সবশেষে থাকছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে কার্যত কেউই নেই। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ড হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় দলটি। দলীয় প্রতীক দাড়িপাল্লা ব্যবহার করায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় থাকায় আরেক দফা হোঁচট খায় দলটি। শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে সহিংস আন্দোলন করতে গিয়ে নাশকতার মামলায় জড়িয়ে যান কয়েক হাজার নেতাকর্মী। এতে প্রায় বন্ধ হয়ে যায় দলটির কর্মকাণ্ড। হাল সময়ে প্রতিকূলতার মধ্যে বিভিন্ন কৌশল গ্রহণ করে দলটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গোপন ও প্রকাশ্যে চলছে দলটির কর্মকাণ্ড। গত ৩রা সেপ্টেম্বর রাজধানীতে প্রকাশ্য মিছিল করে সংগঠনটি রাজনীতিতে তাদের সরব উপস্থিতি জানান দেয়। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তাদের দলে জামায়াতের অনুপ্রবেশ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেও থেমে নেই অনুপ্রবেশ। গত ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির শ্রম বিষয়ক সম্পাদক করা হয়েছে আবুল কালাম আজাদকে। তিনি ছিলেন জামায়াতের সদর উপজেলা কমিটির প্রচার সম্পাদক। নাশকতার ১৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা দণ্ডিত হওয়ায় দলীয় নীতি ও রাজনীতির কৌশল নিয়ে মতভেদের কারণে এরই মধ্যে দলটি থেকে বেশ কিছু নেতাকর্মী বের হয়ে গেছেন। তবে সমর্থক অর্থদাতা বেশিরভাগই রয়েছে মূল সংগঠনের সঙ্গে। কালের কণ্ঠের কাছে জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন এই দাবি করেছেন। গত কয়েক মাসে জামায়াত ইসলামীর কেন্দ্র থেকে উপজেলা ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। জানা গেছে বেশিরভাগ জেলা উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোনো কোনো জেলায় তারা পুলিশের সহায়তাও পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি জেলায় জামায়াতের নেতাকর্মীরা সম্প্রতি দলীয় প্রচারপত্র বিলি করেছেন। দলের নেতাদের বাড়িতে চলছে নিয়মিত বৈঠক। নিজেদের মধ্যে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, মেসেঞ্জার অ্যাপ এবং দেশে বসে বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে। সারা দেশে আবার কখনো নেতাকর্মীরা বৈঠক করেন মসজিদে, ফজরের নামাজের আগে কিংবা এশার নামাজের পরে। জামায়াতের একটি সূত্র জানা গেছে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীদের আপাতত তিনভাবে নিজেদের রক্ষা করে চলার পরামর্শ দিয়েছে। এসব হচ্ছে আওয়ামী লীগে যোগদান, আইনজীবী পেশায় নিয়োজিত হওয়া এবং গণমাধ্যম কর্মী হিসেবে টিকে থাকা। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই এই কৌশল নেওয়া হয়েছে। দলীয় কর্মকাণ্ড সচল রাখতে নেতাকর্মীদের নিয়মিত বৈঠক করার স্থান হিসেবে মসজিদ, তাদের নিয়ন্ত্রিত একটি হাসপাতাল ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বলা হয়। নেতাকর্মীরা মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে পরিবর্তে দলটির বর্তমান আমির ডা শফিকুর রহমানের মিরপুর ১৩ নম্বরের ২২ টেকি এলাকার একটি বাড়ি ব্যবহার করছেন। এই এলাকাটিও দীর্ঘদিন ধরে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। একটি সূত্র জানিয়েছে, ২২ টেকি এলাকায় প্রায় ৫০০ বাড়ি নির্মিত হয়েছে জামায়াতের অর্থে সংগঠনের বিভিন্ন নেতার নামে। ওইসব বাড়িতে শুধু জামায়াত নেতারাই বসবাস করেন। ওই এলাকার প্রভাবশালী ও জামায়াতের ঘরানার ব্যবসায়ী শফিউদ্দিন গত বছরের শুরুর দিকে আওয়ামী লীগে যোগ দিয়ে স্থানীয় সংসদ সদস্য ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তিনি এখন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, শফিউদ্দিনের ১৩/১৩ ২২ টেকির বাসার নিচতলায় আওয়ামী লীগের দলীয় সাইনবোর্ড টাঙানো রয়েছে, কিন্তু রাতের বেলায় ওই কার্যালয়ে জামায়াতের নেতাদের বৈঠক। এদিকে যতই দিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে উঠেছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে কার্যত কেউ নেই। চীন, ভারত, এমনকি মুসলিম দেশগুলোতেও না। লিপ সার্ভিস ছাড়াও তারা বাংলাদেশে এই পর্যন্ত কিছুই দেয়নি। বস্তুত তাদের অবস্থান মিয়ানমারের পক্ষে। মুসলিম দেশগুলো এখন রোহিঙ্গাদের পাশে বাংলাদেশের আত্মীকরণ করে নেওয়ার কথা বলতে শুরু করেছে। এক কাঠি এগিয়ে সৌদি আরব তার দেশে ৬০,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রবল চাপ সৃষ্টি করছে। ইউরোপ ও পাশ্চাত্য দেশগুলো শুধু বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আত্মীকরণ করার কথা বলছে না, বরং সাগরে ভেসে থাকা রোহিঙ্গাদেরও গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে। বোধ করি মিয়ানমারে অবশিষ্ট থাকা রোহিঙ্গাদের বাংলাদেশ গ্রহণ করলে তারা আরও খুশি। কার্যত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য ছাড়া আর কিছুই পায়নি। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের যে রায় নিয়ে বাংলাদেশ অতি আশাবাদী, বেলা শেষে তাও পরিণত হতে পারে হতাশায়। কারণ এই রায় তামিল কোর্টে আইসিজেদের হাতে কিছুই নেই।
আইসিজের মুরব্বী জাতিসংঘও এ ব্যাপারে কিছু করতে পারবে না, কারণ সেখানে ভেটো কার্ড খেলার খেলোয়াড়ের অভাব নেই। আসলে মিয়ানমার এমন একটি দেশ যার নিকটে অতীতে টানা 2 দশক বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে সার্ভাইভ করার অভিজ্ঞতা রয়েছে। কাজেই আইসিজের এই রায়কে থোড়াই কেয়ার করা তাদের জন্য মামুলি ব্যাপার। মূলত আইসিজের রায় বাংলাদেশের সমস্যার কোনো সমাধান করতে পারবে না, বরং পাশ্চাত্য ও বেনিয়াদের মিয়ানমার বাণিজ্য ও সুবিধা আদায়ে কিছু বার্গেনিং পয়েন্ট ভারী করতে পারবে মাত্র। আমেরিকা এখন রোহিঙ্গাদের জিম্মি করে বাংলাদেশের চীন বিরোধী ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগ দিতে চায়। এছাড়া তার পকেটেও রোহিঙ্গা ম্যানেজমেন্টের 10 ইয়ার্স প্ল্যান অবধারিত, সেটা বাংলাদেশের মধ্যে। অন্যদিকে ইউরোপ মিয়ানমারের আসন্ন নির্বাচন উপলক্ষে ইউরোপে যে অ্যাপটি তৈরি করা হয়েছে সেখানে রোহিঙ্গাদের পরিচিতি মুছে ফেলে বাঙালি মুসলিম বলে আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ফাঁদে আটকা পড়ে গেছে। অনেকে মনে করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এ অবস্থার জন্য তার নীতিগত দুর্বলতা দায়ী। কারো কারো মতে সরকারের ভীতি দুর্বল, তাই সাহসী ও শক্ত ভূমিকা রাখাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। অনুকূল রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি না থাকাও কম দায়ী নয়। অন্যদিকে মিয়ানমারের বলিষ্ঠ কূটনৈতিক সাহায্যে ধীরে ধীরে তার অন্যায় অবস্থানের কাছে বিশ্বকে মাথা নোয়াতে বাধ্য করছে। অনেকটা জোর যার মুলুক তার নীতিতে মিয়ানমারের জিততে চলছে। সে কারণে বাংলাদেশের স্বামী স্ত্রীর মতো সম্পর্কের ভারত মিয়ানমারকে সাবমেরিন এবং সাবমেরিন বিধ্বংসী টর্পেডো দিয়ে সাহায্য করে। বলার অপেক্ষা রাখে না এই সাবমেরিন টর্পেডো কাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে। রাখাইনে শেল্টার হাউস নির্মাণের গল্প শুনিয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বললেও মিয়ানমারে গিয়ে তা ভারতীয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পরিবর্তিত হয়ে যায়। সবকিছু দিয়েও তিস্তায় এক ঘাঁটি পানিও পায়নি বাংলাদেশ। অন্যদিকে চীন মিয়ানমারে দুর্দিনের বন্ধু, তার অবস্থান কি হতে পারে তা সহজেই অনুমেয়। এতদিন বলা, এদিকে যতই দিন যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা বাড়ছে। প্রায় প্রতিদিনই রোহিঙ্গাদের অভ্যন্তরীণ ও উপদলীয় কোন্দলে খুনের ঘটনা ঘটছে। এতে যে শুধু রোহিঙ্গারাই খুন হচ্ছে তা নয়, বরং স্থানীয় বাঙালিরাও খুন হচ্ছে। রোহিঙ্গাদের অসামাজিক কার্যক্রম ও অস্থিরতার কারণে স্থানীয় বাঙালিরা জমি বসতভিটা বিক্রি করে সাধ্য অনুযায়ী কক্সবাজার, চট্টগ্রাম বা ঢাকায় স্থানান্তরিত হচ্ছে। তাদের সে জমি ভিটা বিভিন্ন কৌশলে কিনে নিচ্ছে রোহিঙ্গারা। উখিয়া, টেকনাফের হাটবাজার ও ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে রোহিঙ্গাদের দখলে চলে গেছে। স্থানীয় পর্যায়ে কক্সবাজার এমনকি চট্টগ্রাম ও বিভিন্ন কায়িক শ্রমের কর্মস্থলে মালিকরা সস্তা শ্রমে শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের নিয়োগ দিচ্ছে। এতে করে স্থানীয় পর্যায়ে ডেমোগ্রাফিক সূচকগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। স্থানীয়রা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের মধ্যে রোহিঙ্গা বিদ্বেষ বাড়ছে। ওদিকে প্রাথমিক বিদ্যালয়ে 30,000 সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী 25 অক্টোবর সকাল 10টা থেকে শিক্ষক নিয়োগের আবেদন অনলাইনে নেওয়া শুরু হবে। 24 নভেম্বর রাত 11:59 পর্যন্ত 110 টাকা ফিস জমা দিয়ে এই আবেদন করা যাবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছর হিসেব করা হয়েছে গত 25 মার্চ। অর্থাৎ 25 মার্চ পর্যন্ত তাদের বয়স 30 বছর, তারা এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে 20 অক্টোবর পর্যন্ত প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর। আর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ধরা হয়েছে 25 মার্চ পর্যন্ত 32 বছর। এতদিন এইচএসসি পাশের সনদ থাকা নারীরা প্রাথমিক শিক্ষক হতে আবেদন করতে পারলেও নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করে গত বছর এপ্রিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 সাল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদ এবং নতুন করে জাতীয়করণ করা বিদ্যালয়ে ইপির 4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি 3 পার্বত্য জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ওদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, সোমবার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিকাল 5টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। রামদা, রড, হকি স্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় আহত হন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য
আনিসুর রহমান মুন্না সহ 30 থেকে 35 জন নেতাকর্মী। এ সময় মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত গাড়িসহ নানা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক ঐক্য। জানতে চাইলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার যুগান্তরকে বলেন, দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মঞ্চে মানবঢাল সৃষ্টি করে রাখা হয়েছিল, তারপরও তাকে রামদা দিয়ে আঘাত করা হলে তা ব্যানারে গিয়ে লাগে। এ সময় মাহমুদুর রহমান মান্না পড়ে গিয়ে। এদিকে লেবাননে 40 বছর বয়সী একজন চিকিৎসক 2002 সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। 2012 সালে এসে তিনি জার্মানির নাগরিকত্ব লাভের আবেদন করেন। তবে জার্মানির আদালত ওই চিকিৎসককে নাগরিকত্ব না দেওয়ার ব্যাপারে রুল জারি করেছে। কারণ হিসেবে জানানো হয়েছে, ওই চিকিৎসক ধর্মীয় বিধিনিষেধ মেনে নারীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিচারক বলছেন, হাত মেলানোর একটি অর্থ রয়েছে, এটা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরের সঙ্গে হাত মেলানো সামাজিক, সাংস্কৃতিক এবং আইন জীবনে গভীরভাবে তাৎপর্যপূর্ণ, যা আমাদের একসঙ্গে থাকার পথ তৈরি করে দেয়। ওই ব্যক্তি জার্মানিতে চিকিৎসাবিদ্যা পড়ছেন এবং একটি ক্লিনিকে কর্মরত আছেন, তবে তার কিছু আচরণের কারণে তাকে এখনো নাগরিকত্ব দেওয়া হয়নি। অন্য সব দিক থেকে তিনি জার্মানি থাকার শর্ত পূরণ করেছেন, এমনকি জার্মানির সকল আইন কানুনও মানতে চান। তবে কাগজপত্র সঠিকভাবে পূরণ করার প্রক্রিয়া শেষে নারী কর্মকর্তার সঙ্গে ধর্মীয় কারণে হাত মেলাতে রাজি হননি। শুধু সেই কারণে 2015 সালে তার আবেদন খারিজ হয়ে যায়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে লেবাননের চিকিৎসক আদালতে যান, কিন্তু কেবল লৈঙ্গিক কারণেই কারো সঙ্গে হাত মেলাতে না চাওয়াকে জার্মানির নীতির বিরুদ্ধে বলে জানিয়েছে বিচারক।